হাই, গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমি চলে এসেছি তোমাদের আবারও একটা নতুন টপিক নিয়ে, যেটা মাধ্যমিকের তোমাদের সিলেবাসের একদম শেষ কবিতা, অস্ত্রের বিরুদ্ধে গান। হ্যাঁ, এই কবিতাটা দেখতে ইজি, শুনতেও ইজি, পড়তেও ইজি, কিন্তু এই ইজি কবিতার মধ্যেই আমরা তো আজকালকার দিনে আর এত এত পড়তে ভালোবাসি না। আমাদের সবসময়ই একটা কি চাহিদা থাকে যে আমি ছোট্ট একটা পার্ট করব, মোটামুটি এই জিনিসটাকে বুঝে নেব, বুঝে নিয়ে আমার যেন যা প্রশ্ন আসে তাই লিখতে পারি, তাই তো? তাহলে এই কবিতাটার মধ্যে এমনিতে তো সবই ঠিক আছে, কিন্তু দু একটা লাইন এমন আছে যেগুলো একটু বোঝার। তো আজকের ক্লাসটা শুরু করি। তার মধ্যে প্রথমেই আমি কবিতায় ঢুকবো না, প্রথমে আসি একটুখানি এই যে অস্ত্রের বিরুদ্ধে গান, এই জিনিসটা কেন এলো, অস্ত্র আর গানটা কেন একে অপরের ভার্সেস হয়ে দাঁড়ালো, তাই তো? তোমরা বলবে যে ম্যাম কবির মনে হয়েছে কবি লিখেছেন, তাই তো? কিন্তু সেটা না, তার পরিস্থিতিটাকে বুঝতে হবে। কারণ কবি জয় গোস্বামীর একটু ব্যাকগ্রাউন্ডটা দেখে নিই। কবি জয় গোস্বামী যখন জন্মাচ্ছেন তখন কত সাল? 1954। ঠিক আছে, 1954 মানে এই যে 1947-এর আশেপাশে শুনলেই তো আমাদের মাথার মধ্যে আসে ভারত পাকিস্তান যুদ্ধ, ভারত বিভাজন, এই ব্যাপারগুলো। তাহলে ভাবো, এই যে বিভাজনটা, এটা কি ওই 47 থেকে 48, 49, 50-এর মধ্যে শেষ হয়ে গিয়েছিল? দাঙ্গা হাঙ্গামা কি থেমে গিয়েছিল? নিশ্চয়ই না। সেটা অনেক দিন ধরে সাধারণ মানুষের ওপর জাতিগত বিদ্বেষ কিংবা কোনো রাষ্ট্রগত দাঙ্গা, এইগুলোর মধ্যে দিয়ে কিন্তু বহু দিন ধরে চলছিল, মানে কোনো না কোনো একটা ছল ছুতোতে। যেমন কি হয়, ধরো এরকম আমরা কোনো একটা কিছু খারাপ করেছি, সাপোজ রেজাল্টটাই খারাপ করেছি। রেজাল্ট যে খারাপ করেছি এই জিনিসটা যেদিন আমার রেজাল্টটা আউট হয়েছে সেদিনেই আমি জানতে পেরে গেছি, কিন্তু তাই বলে কি সেই রেসটা আমার ওই দিন অবধি থাকবে? নিশ্চয়ই না। দুদিন খাবি মায়ের হাতে মার, দুদিন খাবি বাবার কাছে বকুনি, এইরকম করে করে তোদের চলতেই থাকবে 1 মাস। তারপর আস্তে আস্তে মানুষ এটা ভুলবে কখন? যখন তুই পড়াশোনায় ফোকাস করবি, তাই তো? তাহলে সেই রকম ভাবেই একটা যখন যুদ্ধ দাঙ্গা চলছে, তাহলে কখন মানুষ একটু শান্তিতে থাকবে? যখন এই দাঙ্গার পরিস্থিতিটা শেষ হবে। আর শেষটা হবে কি করে? মানুষ চাইলে তবে তো শেষ করতে পারবে। তো সেই একটা ব্যাপার। তো এই ব্যাপারটা তো গেল। আচ্ছা, ফার্স্ট অফ অল এখন ধরে নেওয়া যাক তোর হাতে একটা অস্ত্র ধরিয়ে দেওয়া হয়েছে। এটা বলা হলো যে আশপাশে দাঙ্গা মানে চলছে, খুব হ্যাপাজার্ড অবস্থা। তোকে কাউকে মারতে হবে না, কিন্তু নিজেকে রক্ষার জন্য এই অস্ত্রটা তোর কাছে রাখ। কোথায় রাখতে হবে? নিজের সঙ্গে। সে তুই যেখানে খুশি ভরে রাখ, কোথাও একটা রাখ। নিজের সঙ্গে যখন রাখবি তখন কি দেখতে হবে যে আমি কি শান্ত থাকতে পারছি, আমি কি বিন্দাস একদম যেখানে যা করার করছি, আমার কাছে একটা অস্ত্র রইল, পারবো? নিশ্চয়ই না। আমাদের মনে সবসময় একটা ভয় থাকবে, সব সময় আমার মধ্যে মনে হবে যে এই বুঝি কেউ আমাকে মারতে আসছে, এক্ষুনি আমাকে অস্ত্রটা প্রয়োগ করতে হবে, তাই তো? ঘুমাবো শান্তিতে, ঘুমাতেও পারবো না, এইরকম একটা পরিস্থিতির সৃষ্টি হবে। তাহলে আমাদের কাছে অস্ত্র থাকলে প্রথমে আমরা কিন্তু ভয় পাবো, ভীত হব। তারপর কি হবে? আস্তে আস্তে আমরা কিন্তু হিংস্র হয়ে উঠবো। কেন? কারণ কিছুদিন পর থেকে অবশ্যই এটা স্ট্রাইক করবে আমার মাথায় যে আমার কাছে অস্ত্র আছে, ওই লোকটা আমাকে মেরে দিলে আমি তো, আমার কোনো তো মূল্যই রইল, জীবন তো চলে গেল। তাহলে কি করব? আমি ওকে মারবো, আমি ওকে মেরে দিয়ে নিজে বেঁচে যাই, তাই তো? তাহলে কি হলো? যে মানুষটা ভীত ছিল সে এখন ঘাতক হয়ে উঠলো। হলো অস্ত্রের মানে অস্ত্র জিনিসটাই এটা। অস্ত্র যখনই বলবো এটা মাথার মধ্যে একটা খারাপ জিনিসকেই আনবে, কখনোই এটা ভালো কিছুকে মানে বোঝাতে চায় না, পারে না, বা আমাদের মাথার মধ্যে সেটা আসেই না। অস্ত্র মানেই কিছু তাহলে কি? অস্ত্র মানে হচ্ছে বিধ্বংসী গণদৃশ্য, মানে ধ্বংসকেই মনে আসে, এরকম কিছু। আর অপোজিট দিকে গান কি? গান কিন্তু একটা সবসময় মনের মধ্যে শান্তি সৃষ্টি করে, তাই না? গান যখনই আমরা বলি, গান কখন শুনি বলতো? সাধারণত আমরা কি করি? সারাদিনের কাজের মধ্যে এত স্ট্রেস, এত কিছু মাথার মধ্যে থাকছে, সেখান থেকে যখন বাড়ি ফিরছি মনে হচ্ছে ভাই বাড়ির লোকজন তোরা সব একটু বাইরে যা, আমি একটুখানি গান শুনে একটু রিল্যাক্স হয়। তার সাথে সাথে আর কি হয়? কোনো একটা দূরে জার্নি করছি, একঘেয়ে ট্রেন জার্নি, একঘেয়ে বাস জার্নি, তখন কি করি? আমরা একটু গান শুনি, রিল্যাক্স হই।
তার মানে কি, মানে সিচুয়েশনটা বোঝার চেষ্টা কর যে সাধারণভাবে আমাদের কি হয় যে কোনো কিছু মাথার মধ্যে যখন খারাপ কিছু এফেক্ট করে, আমরা আমাদের মাথাটাকে তথা মনটাকে শান্ত করার জন্য কিন্তু গানের সাহায্য নিই, গুনগুন করে গান গাই। কখন গান গাই? আনন্দে, স্ফূর্তিতে, যখন হয়তো বাড়িতে কেউ নেই, মজা করে করে গান করতে থাকি, এরকম হয়। তাহলে গান কিন্তু আমাদেরকে মানসিক শান্তি দেয়। এবার তোদের মধ্যে কেউ না কেউ তো উঠে এসে বলবি যে ম্যাম তাহলে র্যাপ সংগুলো কি করে? র্যাপ সংগুলো তো আমরা চালিয়ে বিশাল মজা নিই আর এদিকে মায়েদের শান্তি ভঙ্গ হয়, তাই না? অ্যাকচুয়ালি কিন্তু তাই, র্যাপ সং আমরাও শুনি একটু আধটু, কিন্তু ওই যে যখনই এটা স্পিকারে শুনতে যাই তখনই বাবা মা লাঠি ছাটা নিয়ে শুরু হয়ে যায়, এরকম ব্যাপার। তো কিন্তু এটার মধ্যেও একটা ব্যাপার আছে, র্যাপ সংগুলো বেশিরভাগ দেখবে কোনো কিছু সামাজিক পরিস্থিতি, কোনো খারাপ জিনিস, এইগুলোকে কিন্তু ওই গানের মাধ্যমে তুলে ধরে, তাই না? কেউ কারো প্রেমে পড়েছিল, সে ব্যর্থ হয়েছে, সেই প্রেমের ব্যর্থতাটাকে তুলে ধরলো। কেউ এটা বললো যে তুই আমাকে ছেড়ে চলে গেছিস, ঠিক আছে এবার আমার বদলা নেওয়ার পালা, ঠুকরা কে মেরা প্যার মেরা ইন্তেকাম দেখেগি নাকি। তো এইরকম ব্যাপার স্যাপার আর কি গানের মধ্যে, র্যাপ সঙের মধ্যেও থাকে। তো আমি বিশেষ করে, ধর তোরা কি করিস আমি জানি না, হয়তো সবসময় শুনতে থাকিস জানি না, কিন্তু আমার ক্ষেত্রে কি হয়, যখন আমি খুব দুঃখ পাই, সাপোজ আমি আমার বাবা মাকে অনেকদিন দেখতে পাইনি, মনে কষ্ট লাগছে যে একটুখানি দেখা হলে ভালো হয়, সেই সময় আমি শুনি এরকম র্যাপ সং। তাহলে বিষয়টা হলো যে গান কোনো না কোনোভাবে, যে কোনোভাবেই মানুষকে কোথাও না কোথাও, যে শুনছে অ্যাটলিস্ট তাকে একটা শান্তি দেয়, তাই তো? তাহলে আমরা বুঝতে পারলাম যে অস্ত্র আর গানকে কবি বিপরীত দিকে কেন দাঁড় করালেন। ঠিক আছে, তাহলে এবার আসি একটু এই কবিদের কথায়। প্রথমত এই যে কবি জয় গোস্বামীর কোনো ছবি তোমরা দেখেছো? মানে সাধারণত যে সমস্ত ছবিগুলো ইন্টারনেটে ভাইরালি ছড়ায় বা কোনো না কোনো বইয়ের পাতায় ওনার ছবি থাকে, নিশ্চয়ই দেখে থাকবে। তো সেক্ষেত্রে মানে তোমরা দেখবে যে জয় গোস্বামী, আচ্ছা কাউকে আমি ছোট করে বলছি না, কিন্তু বিষয়টা হচ্ছে জয় গোস্বামী দাড়ি চুল এগুলো দেখবে খুব বড় বড়, আর দেখে মনে হয় না যে ওই যে কার্টুন দেখতে গিয়ে আমরা যখন দেখি যে কিছু একটা এক্সপেরিমেন্ট করতে গিয়ে একদম করে ফুটে গেছে, দিয়ে একদম চোখ মুখ চোখে একদম চুল খারাপ হয়ে গেছে, ঠিক সেই রকম টাইপের লাগে মানুষটাকে দেখলে। আর সত্যি কথা বলতে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে পড়ার সুবাদে আমি মানুষটিকে সামনাসামনি একবার দেখেওছি। আমাদের একটা বাংলার সেমিনারেতে জয় গোস্বামী এসেছিলেন। তো এই যে মানুষটাকে আমরা সামনাসামনি দেখেছি, সত্যিই কিন্তু মানুষটাকে দেখলে মনে হয় যে উনি এই একটা বিধ্বংসী পরিস্থিতির মধ্যে দিয়ে এসেছেন, তার জীবনে অনেক কিছু খারাপ দেখে এসেছেন। এইরকম লোকটাকে দেখেই বিধ্বংসী লাগে, তার সাথে সাথে তো মানে সত্যিই ওনার পরিস্থিতিটা এরকম ছিল। তাহলে অ্যাকচুয়ালি যেটা দিয়ে প্রথমে শুরু করেছিলাম, তার জন্মসাল 1954 নাগাদ। তাহলে 54, আমি যেটা বলছিলাম যে 47 থেকে 54, এই যে দেশভাগের একটা রেস তো চলছেই, এটা চলবে, স্বাভাবিক ব্যাপার। তার সাথে সাথে আর কি কি থাকতে পারে? এরপরে আসছে তোমাদের এই যে 65 নাগাদ, 65 থেকে 68 এইরকম সময় নাগাদ প্রথমত হচ্ছে কাশ্মীরকে নিয়ে একটা দাঙ্গা, কাশ্মীরকে নিয়ে আবার শুরু হয়ে গেল ভারত পাকিস্তান দাঙ্গা, যে কাশ্মীর অধিকার কার থাকবে। তারপরে আবার দেখা যাচ্ছে ধীরে ধীরে একটা বন্যা, 78-এর বন্যা, নিশ্চয়ই তোমরা ইতিহাস এইসব যেতে পড়ে থাকবে। এই যে 78-এর একটা বন্যা, তারপর 71 সালে আবার 1971, মানে এই 69 থেকে 71 এই টাইমটা বলতে পারো। এই টাইমে কি আসছে? এই টাইমে বাংলাদেশের মুক্তি সংগ্রাম আসছে। তাহলে বাংলাদেশ পাকিস্তান এই যে যুদ্ধ, সেই সময় ইন্দিরা গান্ধী সহযোগিতা করছেন, তাহলে ভারতও তো কোনো না কোনোভাবে তার সাথে ইনভলভ হয়ে যাচ্ছে। তাহলে ভারতের পরিস্থিতি কেমন? সেই সময়টা উদ্বাস্তু মানে সমস্যা সৃষ্টি হয়েছে, বাংলাদেশ থেকে বহু মানুষ ভারতে এসে বসবাস করছে, অনাহার চলছে, তারা খেতে পাচ্ছে না। আবার যখনই 78-69 একটা তো 78 নাকি এই টাইমে একটা বন্যা হচ্ছে, তারপরে পরেই আবার একটা খরার পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। তারপরে আসছে কি, এই যে কবি যখন লিখছেন 1980-90-এর দশকে, 80-র পর থেকে এটা দেখবে যে 1984 সম্ভবত 84 সাল নাগাদ যখন ইন্দিরা গান্ধীকে হত্যা করা হচ্ছে, তারপরে কিন্তু শুরু হচ্ছে শিখদের হননের একটা দাঙ্গা। তার মানে কি, কোথাও না কোথাও সমস্ত পরিস্থিতিটাই একটা জাতিগত বিদ্বেষ, কোথাও বা দেশের দাঙ্গা, কোথাও মানে যারা একটু কম আর কি পরিস্থিতির মানে
আয়তনের মধ্যে থাকে, মানে এইরকম বলতে পারো, যেমন একটা গোষ্ঠী ইসলাম গোষ্ঠী, কিংবা হতে পারে সেটা শিখ গোষ্ঠী, যারা ভারতে মানে এসছে। আর তারপরে ইন্দিরা গান্ধীকে তো হত্যাই করা হয়েছিল ওই রকম একটা ইয়েতে, তার তো বডিগার্ডরাই ছিল শিখদের। তো সেই জন্য সেই সময় শিখদেরকে মানে উঠিয়ে দেওয়ার একটা তাগিদ চলছে। তো এই রকম বিভিন্ন বিভিন্ন রকমের মানে পরিস্থিতি কিন্তু কবিকে দেখতে হয়েছে। তাহলে সেই পরিস্থিতিতে কবি কি লিখবেন? কবি লিখবেন যে লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই? নিশ্চয়ই না। মানুষ শান্তি চায়। তাহলে লড়াইয়ের বিরুদ্ধে কবি কি করছেন? শান্তি হিসেবে স্থাপন করছেন এই গানটাকে। ঠিক আছে, তাহলে আপাতত আমার মনে হয় আমি প্রেক্ষাপটটা বোঝাতে পেরেছি। কবির নামকরণ কেন করলেন, যে অস্ত্র ভার্সেস গান, এই জিনিসটা কেন এলো, আশা করি আমি ক্লিয়ার, তাই তো? তাহলে এবার আসি মূল কবিতায়। মূল কবিতায় কবি কি বলছেন? প্রথম লাইনে বলছেন অস্ত্র ফেলো। আর লাইনটা তোমরা লক্ষ্য করবে, আমরা ফেলো বানান কি লিখি? ফয়েকা ল, উচ্চারণ করি ফেল বা ফেলো, দুটো কিন্তু লিখি একটাই, তাই তো? কিন্তু কবি কি লিখছেন? অস্ত্র ফেলো, যেটা আমরা একদম কথ্য ভাষায় বলি। কেন এটা লিখছেন সেটাও আমি বলছি, তার পিছনে রিজন নিশ্চয়ই আছে। অস্ত্র ফেলো, অস্ত্র রাখো পায়ে, তাই তো? এবার এই যে প্রথম লাইনেই কবি বলে দিলেন অস্ত্র রাখো পায়ে, কার পায়ে সেটা এখনো বলেন, বলবেন কবিতা পড়তে পড়তে আমরা দেখবো। এই যে ফেলো, ফেলোটা একেবারে কথ্য ভাষা। আমরা কার কাছে পৌঁছতে চাইছি? সাধারণ জনগণের কাছে। কি বার্তা নিয়ে? যে তোমরা অস্ত্রটা ফেলে দাও, তোমরা এবার দয়া করে যুদ্ধটা বন্ধ করো, তাই তো চাইছি। তাহলে যুদ্ধ হাঙ্গামা কার না এরকম বিরক্ত লাগে? স্বাভাবিকভাবেই মানুষ যখনই শান্তি চাইছে তখন কাউকে তো উঠে আসতে হবে। তাহলে কবি নিজেই হয়তো উঠে আসছেন, উঠে এসে কি বলছেন? অস্ত্র ফেলো, অস্ত্র রাখো পায়ে, কারো একজনের পায়ে। এবার কবি বলছেন আমি এখন হাজার হাতে পায়ে এগিয়ে আসি, উঠে দাঁড়াই, হাত নাড়িয়ে বুলেট দাঁড়াই, তাই তো? তাহলে আমি এখন হাজার হাতে পায়ে, এই যে হাজার, সব লাইন তো আমি লিখতে পারবো না, আমি মেন গুলো লিখছি। হাজার হাতে পায়ে, মানুষের কি হাজারটা হাত নাকি হাজারটা পা? কোনোটাই নয়। না আমার কাছে আছে হাজারটা হাত পা, না তোর কাছে আছে। তাহলে কার কাছে আছে? যখন আমরা হাজার হাজার মানুষ একত্রিত হব তখন তো আমাদের প্রত্যেকের মানে হাজার হাজার হাত পা হয়ে যাবে। কেন? কারণ এই যে বল, তাই তো? সবাইকে নিয়ে আমি যে একতাটা তৈরি করছি সেইটা। তাহলে মানুষ যখন হাজার হাতে পায়ে এগিয়ে আসছে, এগিয়ে আসি, উঠে দাঁড়াই, হাত নাড়িয়ে বুলেট দাঁড়াই, এখানেও একটা জিনিস বোঝার আছে। হাজার হাতে পায়ে ইজ ইকুয়াল টু কি? হাজার হাজার মানুষের সমাগমে। এটা তোরা চাইলে নোট করতে পারিস, হাজার হাজার মানুষের সমাগম। আচ্ছা, এটা নোট করতে কেন বললাম? কারণ এই লাইনগুলো থেকে প্রশ্ন আসে, তাই জন্য আমাদেরকে এই ছোট ছোট বিষয়গুলো একটু জেনে রাখতে হবে। তাহলে হয়ে গেল হাজার হাতে পায়ে, এটার মিনিংটা। এবার কি বললাম? হাত নাড়িয়ে বুলেট দাঁড়াই, এটাও আমি একটুখানি লিখছি। আচ্ছা, এটা ইউজ করি। হাত নাড়িয়ে বুলেট দাঁড়াই, হাত নাড়িয়ে কি বুলেট দাঁড়ানো যায়? হাত নাড়িয়ে কখনোই বুলেট তাড়ানো যায় না। এবার এটাকে একটু তোরা তোদের মতো করে ভাব, মানে কি তোদের জেনারেশন, তোরা অনেক রকম জিনিস দেখিস, যেমন কিছু সুপারম্যান সিরিজ বা এই ধরনের যেগুলো হয়, সাপোজ অ্যাভেঞ্জার্স, যদিও অ্যাভেঞ্জার্সের কোনো সিরিজের জিনিস আমি দেখিনি, আমি জানি না, কিন্তু কি হয় কোনো কার্টুন কিংবা কোনো গেম এইরকম এতে এক একটা জায়ান্ট থাকে কিংবা কোনো সুপারম্যান থাকে যাদের কাছে সুপার পাওয়ার থাকে। তারা কি করে, তুই ধর একজন মানে বন্দুকধারী মানুষ যে গুড়ি মারে যাচ্ছিস, আর সে কি করছে হাতে করে এরকম এরকম করে সরিয়ে সরিয়ে তোকে এসে একটা ঘুষিতেই মেরে দিচ্ছে, তাই তো? তাহলে এই যে ব্যাপারটা মানুষ কখন করতে পারবে? যখন তাদের মনের মধ্যে এটা আসবে আই ডোন্ট কেয়ার,
তাই তো? আমি তুই যা খুশি ছুঁড়ে মার, আমার কাছে তোর থেকে বেশি পাওয়ার আছে। আমি তাই তোর এই গুলি ছোড়া কি চাকু ছোড়া যাই ছোড়া হোক না কেন, আমি সেটাকে কেয়ার করি না। তাই জন্য হাত নাড়িয়ে বুলেট চালাই, মানে তার কনফিডেন্স লেভেলটা কতটা, যে হাত নাড়িয়ে বুলেট চালাতে পারছে। হাত নাড়িয়ে বুলেট চালাই ইটসেলফ যে হেও করা, প্রথমত যে যাকে বলছি তাকে হেও করছি, মানে কি অপর পক্ষকে হেয় করছি। সেকেন্ডলি কি, যে আমি নিজের মধ্যে এতটা শক্তি সঞ্চয় করেছি যে আমি এগুলোকে কিচ্ছু কেয়ার করি না, তাহলে নিজে শক্তিশালী হয়েছি। তাহলে দুটো শব্দ আমি লিখলাম, হেয় করা, শক্তিশালী হওয়া। হেয় কাকে করব? অপর পক্ষকে। শক্তিশালী কে হবে? আমি, নিজ পক্ষ। তাহলে হাত নাড়িয়ে বুলেট তারাই মানেটা এটা। হাজার মানুষের সমাগম আমি বাদ দিলাম। তাহলে ফার্স্ট প্যারায় এটা গেল, হাত নাড়িয়ে বুলেট তারাই। এটা কি ছিল যেন? অস্ত্র ফেলো, অস্ত্র রাখো পায়ে। আমি এখন হাজার হাতে পায়ে এগিয়ে আসি, উঠে তারাই, হাত নাড়িয়ে বুলেট তারাই। নেক্সট ছিল গানের বর্ম আজ পড়েছি গায়ে, তাই তো? একটু হয়তো এদিক ওদিক হতে পারে আমার কথাটা। গানের বর্ম আজ পড়েছি গায়ে। গানের বর্ম, এই যে গান দিয়ে আমরা শুরু করেছিলাম, সে আবারও বলছি, সে যে সঙ্গে হোক, তুই দুঃখ পেয়েছিস, তোর মন ভেঙে গেছে, সে স্যাড সঙ্গই হোক আর র্যাপ সঙ্গে হোক বা যাই হোক না কেন, বিষয়টা কি, যে গানটাকে আমরা কি করছি? বর্ম করছি। বর্ম কি? বর্ম তো একটা দেহ আবরণ, যেটা সামনে থেকে কেউ যদি গুলি চালায় আমার গায়ে লাগবে না। তাহলে বর্ম, এই জিনিসটা আমি লিখছি, বর্ম হচ্ছে কি একটা দেহ আবরণ। বর্ম একটা দেহ আবরণ। আর কবি কি বলছেন? গানের বর্ম পরিয়ে দিতে। তাহলে গানটাকে আমি বর্ম হিসেবে ইউজ করছি। তোর কোনো রকম আঘাত আমার কাছে এসে পৌঁছবে না। তুমি গুলি চালাও, তুমি ছুরি চালাও, তুমি যা হোক কোদাল চালাও, যাই চালাও না কেন, তোমার মানে এই অস্ত্রটাকে আমি প্রোটেক্ট করছি কিসের দ্বারা? গানের দ্বারা, তাই তো? তাহলে গানের বর্ম আমি পড়ে নিয়েছি গায়ে। এটা গেল ফার্স্ট প্যারা। ফার্স্ট প্যারাটুকু যদি বুঝে যাও তাহলে বলো আমি নেক্সট প্যারায় যাব। আচ্ছা, এখানে আমি একটা জিনিস একটু স্কিপ করে গেছি। বিষয়টা হচ্ছে যে এটা একটা জানার বিষয়, সেটা তোমাদের কোয়েশ্চেনে আসতে পারে যে এই কবিতাটি মূল কাব্যগ্রন্থ কি বা কোথা থেকে নেওয়া হয়েছে। মূল কাব্যগ্রন্থ হচ্ছে পাতার পোশাক। পাতার পোশাক। পাতার পোশাক মূল গ্রন্থ। এই যে পাতার পোশাকটা আমি হঠাৎ করে মনে পড়লো, তো এটা কেন বলছি? পাতার পোশাক মানুষ তো আদিমকালে পরতো, তাই তো? যখন পোশাক বানানো শেখেনি, তাহলে এই পাতার পোশাক জিনিসটা কবি কেন এখন ইউজ করলেন? তিনি তো 1947-এর পর জন্মেছেন, দেশ স্বাধীন হওয়ার পর, তখন যথেষ্ট জামা কাপড় মানুষের কাছে আছে। কারণ এই যে গানের বর্ম যেমন ভাবে আমরা বললাম, সেই রকমই এই যে পাতার পোশাক মানে কি, প্রকৃতির জিনিসকে সঙ্গে নিয়ে আমার সাথে একত্র হওয়া। আর প্রকৃতি মানেই তো একটা শান্তির জায়গা। আমরা বলি না যে চল ভাই এখন বেশ শীত পড়েছে, একটু পাহাড়ে ঘুরে আসি, মানে কি বাবা, এটা মানে নেচারটাকে উপভোগ করতে হবে, তাই তো? শীতকাল তো অন্য কিছু হোক না হোক, পাহাড়ের নেচারটাকে উপভোগ করতে আমরা যাই। তাহলে এই যে নেচারের প্রতি ভালোবাসা, তার মানে কি? প্রকৃতির প্রতি ভালোবাসা। তো প্রকৃতি, সেই জিনিসটাকে যদি আমরা নিজেদের মধ্যে, দেহের মধ্যে আবরণ করে রাখি, তাহলে কি হবে? আমাদের মনের মধ্যেও প্রকৃতির মতো স্নিগ্ধতা আসবে, শান্তি আসবে, তাই তো? তো সেই বিষয়টাকে কবি এখানে বলেছেন, তো এটা। তারপরে কবি নেক্সট প্যারা কি বলছেন? গান তো জানি একটা দুটো। তাহলে প্রথম প্যারাতে আমরা দেখলাম যে তিনি অস্ত্র ফেলে দিতে বলছেন, গানকে বর্ম হিসেবে করতে বলছেন। এটা মনে হতেই পারে কবি তাহলে বিশাল গান টান জানেন, সেই জন্য ও গানের একদম প্রেমী, তাই জন্য বলছে গানকে তুমি অস্ত্র হিসেবে ধরো। সেটা না, কি বলছেন? গান তো জানি একটা দুটো, আঁকড়ে ধরে সে খড়কুটো। খড়কুটো মানে কি? খড়কুটো মানে অতি তুচ্ছ বিষয়। খড়কুটো মানে তুচ্ছাতি তুচ্ছ বস্তু, তুচ্ছ বস্তু লিখলাম।
মানে বলে না যে তুই তো ফুঁ দিলে খড়কুটার মতো উড়ে যাবি, তাই না? ফুঁ দিলে খড়কুটার মতো উড়ে যাবি মানে কি? তার মানে তুই আমার কাছে কিছুই নয়, নখের যোগ্য, এই যে ব্যাপারটা সেই রকমই বলা হচ্ছে যে কবি বলছেন যে আমি একটা দুটো গান জানি, সেগুলো খড়কুটোর সমান। এবার এই গানের প্রসঙ্গে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে নজরুলের কবিতা গান, এটা তো সবাই জানে। তাহলে নজরুলের এই যে বিদ্রোহী কবি নজরুল, তিনিও কি করেছিলেন? অসির থেকে মসিকে বড় করেছিলেন। তার মানে কি? অসি মানে অস্ত্র, মসি মানে কলম। তাহলে কলমকে যখন তিনি বড় করে ধরছেন, তার মানেটা কি হচ্ছে? তিনি চাইছেন যে তার লেখনীর মাধ্যমে মানুষের কাছে পৌঁছে যেতে, তাই তো? এবার ধর তোকে একটা কবিতার বই দিয়ে দেওয়া হয়েছে বা কিছু একটা দেওয়া হয়েছে যেখানে পরপর 4-5টা কবিতা আছে, এই নজরুলের বিদ্রোহী সব কবিতাগুলো, ঠিক আছে? পড়তে ভালো লাগবে? আমার তো ভাই ভালো লাগে না, সত্যি কথা বলতে আমার একঘেয়েমি লাগে। এই প্রলয় উল্লাসেতেও যা বলছে, শিকল পরার গানেতেও তাই বলছে, আমার এইরকম টাইপের লাগে, ঠিক আছে? কিন্তু যখনই এটাকে একটা গান হিসেবে ইউজ করা হবে, যখন এই যে কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কর রে লোপাট, হ্যাঁ পড়তে একটা বেশ ছন্দ লাগছে, ভাল লাগছে, কিন্তু এটাকেই ভাব যে যখন এক দল লোক জড়ো হয়েছে, এক দল যুব সমাজ জড়ো হয়ে কি বলছে, ওরে ও তরুণ ঈশান বাজা তোর প্রলয়ে বিষান। তার মানে কি? এই যে ডাক দিচ্ছে ওরে ও তরুণ ঈশান, তখন মানে ওই আশপাশের ঈশানটা বেরোতে বাধ্য, তাই না? এই মানে নবযুবক যারা, যুব সম্প্রদায় যারা, তারা কিন্তু ওই ডাক শুনে উদ্বুদ্ধ হবে। কিসের মাধ্যমে? গানের মাধ্যমে। তাহলে আবার কিন্তু ঘুরে ফিরে সেই গানেতেই আসছে, ঠিক আছে? তাহলে সেই জন্যই নজরুল হয়তো তার প্রত্যেকটা কবিতাকেই, প্রত্যেকটা না হলেও বেশিরভাগ কবিতাকেই কিন্তু গানের রূপ দিয়েছেন। উনি জানেন যে কবিতা কটা লোক পড়বে, তার থেকে যদি একটা মানুষ ওই কবিতাটা পড়ে গান হিসেবে গাইতে পারে, হাজার হাজার লোক কিন্তু গলা মেলাবে। তুই বলতো তোর টেক্সটের কোনো একটা কবিতার মিনিমাম 10টা লাইন তোর মনে আছে? আমার মনে আছে, আমার নিজেরই মনে নেই। আমাকেও কিন্তু পড়তে হচ্ছে, বই দেখতে হচ্ছে, বই দেখে লাইন বাই লাইন আমাকে পড়াতে হচ্ছে। কিন্তু কি হয়, একটা গান বলতো, একটা নতুন গান উঠলো, ও একবারে 4-5 লাইন একদম ঠোঁটস্থ। মানে যদি একটা আন্তঃসারিতে বসানো হয় তুই হিরো, কিন্তু যদি একটা কবিতার আসরে বসানো হয় তুই জিরো, হয়তো সেই ব্যাপারটাই এখানে হয়েছে, তাই না? তো যেখানে ছিলাম সেখানে ফিরে আসি। গান তো জানি একটা দুটো, আঁকড়ে ধরে সে খড়কুটো। তাহলে একটা দুটো কবি গান জানেন, সেই খড়কুটোকে তিনি আঁকড়ে ধরেছেন। তারপর বলেছেন রক্ত মুছি শুধু গানের গায়ে। রক্ত মুছছেন কোথায়? শুধুমাত্র গানের গায়েতে। তাহলে আবারও আসছি, গানের গায়ে মানে কি? ওই যে গানের বর্মটা পড়েছিলাম, বর্ম হিসেবে যাকে আমি রেখেছিলাম, তার গায়েতে আমার হাতে কোনো রক্ত লেগেছে, আমি সেটা গানের গায়ে মুছছি। তার মানে কি? আমার মধ্যেকার যে ক্ষতগুলো, সেটাকে আমি শান্ত করার চেষ্টা করছি, তাই তো? এই ব্যাপারটা প্রথম 3 লাইনের মধ্যে এইটুকুটা গেল। তারপরে আর কি আছে? সেকেন্ড পারে আরো 3 লাইনে বলছেন মাথায় কত শকুন বা চিল, আমার শুধু একটা কোকিল, গান বাঁধবে সহস্র উপায়। এখানটা একটু বোঝার, মাথায় কত শকুন বা চিল। শকুন বা চিল কি? শকুন বা চিল হচ্ছে শিকারি পাখি। এরা কি করে? শিকার করে বেড়ায়। শকুন আর চিল কি করে? হয় বহু দূর দিয়ে উড়ে 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 বেড়ায়, আর যখন দেখতে পাবে ও এ বেটা মরেছে, স্টাক করে এসে তুলে নিয়ে চলে যায়। তার মানে এটা কি হলো? বিষয়টা হচ্ছে যে যখন শকুন বা চিলের মতো মানুষেরা, অর্থাৎ কারা? স্বার্থলোভী, স্বার্থপর, আগ্রাসী মানুষেরা বলতে পারি, তারা যখন একটা শক্তিশালী হয়ে কোনো একটা উচ্চ পর্যায়ের কোনো স্থানেতে বসে থাকে, বিরাজ করে, তারা কি করে? ওই যে রাজায় রাজায় যুদ্ধ হয় উলুখাগড়ার প্রাণ যায়, এই জিনিসটা হচ্ছে শকুন বা চিলকে দিয়ে কিন্তু কবি বোঝালেন। কি করছে? ওরা ওই উপরতলায় বসে থাকছে, যখনই সাধারণ মানুষ মরছে, ওরা নিজের অংশটুকু ছোঁ মেরে এসে নিয়ে বুঝে আবার উড়ে যাচ্ছে। শকুন বা চিলকে খুব সহজে কি ধরা যায়? এতটাই ওদের মানে ক্ষমতা থাকে, সেই রকমই ব্যাপার। তার মানে কি? শকুন বা চিল শিকারী পাখি, অর্থাৎ স্বার্থলোভী মানুষ, স্বার্থপর বা ক্ষমতালোভী
মানুষ। শকুন বা চিল, এই লাইন দিয়ে যদি প্রশ্ন আসে যে কবি শকুন বা চিল বলতে কি বোঝাতে চেয়েছেন, মাথার উপরে যে শকুন বা চিল ঘুরে বেড়াচ্ছে তার মানে কি আমাদের মাথার উপর এইরকম আগ্রাসী, স্বার্থপর, স্বার্থলোভী, ক্ষমতালোভী মানুষেরা বসে আছে যারা আমাদের মরার অপেক্ষাতেই আছে, যে তুই বেটা মরবি তারপরে সে আমি তোর মেন বিষয়টুকু বুঝে নিয়ে চলে যাব, আমার যেটুকু দরকার আমি সেটুকু নিয়ে নেবো, তাই না? তো এরপর লাইনে কি বলছেন, আমার শুধু একটা কোকিল, আমার কাছে কি আছে, একটা কোকিল আছে। কোকিল মানে কি? ও এখন আমার সেই সব দুষ্টু কোকিল ডাকে কুকু কুকু করতে লাগিস না গেল, এইসব ব্যাপারটা না। ব্যাপারটা হচ্ছে কোকিল জিনিসটা বললেই একটা এই যে মধুর কুকুর টান ভেসে আসে, তাই তো? আমরা কোকিলের পিছনে লাগি না কু কু করে করে, তো সেই যাই হোক, এই যে কুকু কুকু ব্যাপারটা, কোকিলের এই যে কুহু ডাক, এই জিনিসটাকে যদি একটু ভালোভাবে বুঝি তাহলে কি কোকিল মানেই সেই একটা বসন্তের ভাব, আর বসন্ত মানেই হচ্ছে প্রেম, তাই না? এই যে প্রেম ভালোবাসার সময় হচ্ছে বসন্তকাল, বসন্তের কোকিল, তার মানেটা কি? খারাপ জিনিসগুলোকে মাথা থেকে বাদ দে, আরে সেই প্রেম ভালোবাসা বলছি না, বিষয়টা হচ্ছে কি ভালোবাসা মানে সমস্ত প্রকৃতির প্রতি ভালোবাসা। সে বসন্তকালে এত সুন্দর সুন্দর ফুল হয়, প্রকৃতি এত সুন্দরভাবে সেজে ওঠে, আমাদের না গরম লাগে না ঠান্ডা লাগে, আমরা সুন্দরভাবে সেজে বাসন্তী মানে দেবীর আরাধনা করতে যাই, এরকম একটা ব্যাপার হয়। তো তার মানে কি বসন্তকালটা মানে সবসময় একটা সৌন্দর্যের প্রতীক, একটা মধুরতার প্রতীক, আর সেই প্রতীককে মানে বোঝানোর জন্য কাকে আনলেন কবি? কোকিলকে। যখনই স্বার্থপর মানুষকে বোঝানোর জন্য শকুন বা চিলকে আনছেন, তাহলে আমাদের এই মধুরতা, সুন্দরতাটাকে বোঝাতে কাকে আনবেন কবি? কোকিল। মধুরতা আমি লিখলাম, মধুরতা, সুখময়তা, যাই বলি না কেন, এটাকে আনতে কবি আনলেন কোকিলকে। আর কোকিল কি করবে? গান বাঁধবে সহস্র উপায়ে। আবারও সেই গান, আবার গানেতে ফিরে আসে। গান বাঁধবে মানে কি? প্রথমে কবি বলছেন যে আমি গান বেশি জানি না, আমার কাছে একটা কোকিল আছে, সে গান বাঁধবে। তার মানেটা কি? একটা কোথাও না কোথাও আত্মজাগরণের ব্যাপার বলা হচ্ছে না? বলা হচ্ছে তো। কারণ আমি নিজে হয়তো আমি ভাবছি যে আমার মধ্যে এই ক্ষমতাটুকু নেই যে আমি এটা করব, কিন্তু আমার ভেতরকার আত্মা আমাকে কিন্তু জাগরিত করছে, না তুই পারবি, তুই করবি, তোকে করতে হবে, এই যে ব্যাপারটা, এটাই কিন্তু কোথাও না কোথাও কবিও হয়তো সেইভাবেই বোঝাতে চাইলেন। একটু যদি অন্যভাবে ভাবি যে আমার মাত্র একটা কোকিল, সে গান বাঁধবে, আমি তো বেশি গান জানি না, তার মানে আমার মধ্যেকার আত্মিক জাগরণ ঘটবে, সে ওই গানটাকে অস্ত্রের বিরুদ্ধে দাঁড় করিয়ে এই সমাজের মধ্যে শান্তি আনবে, তাই না? তাহলে এইখানে গেল এই যে কবির শকুন, চিল, কোকিল আর গানের কনসেপ্ট। ঠিক আছে, আশা করি সেকেন্ড প্যারাটাও ভালো করে বোঝা গেছে, মাথায় ঢুকেছে। মাথায় না ঢুকলে আমার কিছু করার নেই, ওরা নিজেরা বুঝে নেয়, তাই না? যাই হোক, চল আমরা নেক্সট একদম লাস্ট প্যারায় যাই, দেখি কবি আবার সেখানে কোন জিনিস ঢুকিয়ে রেখেছেন, আমাদের মাথায় আর কি কি ঢোকাতে হবে। আচ্ছা, তাহলে কবি লাস্ট প্যারায় কি বলছেন? লাস্ট প্যারায় আবারও প্রথম লাইনটাকেই কবি ফিরিয়ে আনছেন, কিন্তু একটু এদিক ওদিক করে। ওটা ছিল অস্ত্র ফেলো, অস্ত্র রাখো পায়ে। এবার কবি বললেন অস্ত্র রাখো, অস্ত্র ফেলো পায়ে। মানে জিনিসটা একই, কিন্তু বলতে গেলে কেমন যে অস্ত্রটা এবার রাখো, মানে দয়া করে তুমি রাখো, এরকম একটা ব্যাপার। আর অস্ত্রটাকে ফেলে দাও পায়ে। কার পায়ে এখনো কবি বলেননি, তাই আমি আসছি পরে যে কার পায়ে এটা। এবার বলছে বর্ম খুলে দেখো আদুর গায়ে। বর্ম খুলে দেখো আদুর গায়ে, তার মানে বর্ম যেটা পড়েছিলাম, গানের একটা বর্ম পড়েছিলাম আমরা এতক্ষণ, সেই বর্মটাও তুমি খুলে দাও। যেটুকু তুমি মানে বাইরের মানুষ তোমাকে যাতে আঘাত না করে, সেই যে প্রোটেস্টটা করছিলে সেটাকেও তুমি খুলে দাও। খুলে দিয়ে কি হো? আদুর গায়ে। আদুর গায়ে মানে কি? অনাবৃত গায়ে, অনাবৃত, অনাবৃত শরীরে, কোনো রকম আবরণ ছাড়া। মানে যদি কেউ তোমাকে আঘাত করে, তোমার গায়ে আঘাতটা লাগবে। কিন্তু কবি কেন বললেন যে এই সমস্ত খুলে ফেলে দিতে বা এই যে আদুর গায়েতে থাকতে? কারণ কবি এবার যতক্ষণ মানে এটুকু বলেছিলেন যে হ্যাঁ যুদ্ধের বিরুদ্ধে তোমরা প্রোটেস্ট করো, এবার বলতে চাইছেন প্রোটেস্টটাও করার দরকার নেই, এবার তুমি সম্পূর্ণরূপে মানে সমর্পণ করো নিজেকে।
কোথায় সমর্পণ করবেন? এরপরে কবি বলছেন, গান দাঁড়ালো ঋষি বালক, মাথায় গোজা ময়ূর পালক। গান দাঁড়ালো ঋষি বালক। আচ্ছা, এটাকে মুছতে হবে, তাই তো? এবার তোরা বলবি যে ম্যাম গান দাঁড়ালো আবার কি? গান আবার দাঁড়াতে পারে? গান তো গাইতে হয়, গান না হয় তৈরি হয়। ঋষি বালক যদি গান তৈরি করে তাহলে গান বাঁধলো ঋষি বালক হতে পারে, গান দাঁড়ালো কেন হবে? এখানে বিষয়টা হচ্ছে গান দাঁড়ালো ঋষি বালক। এখানের মধ্যে এই দাঁড়ালো ঋষি বালক মানে অ্যাকচুয়ালি ঋষি বালক নিজে গান হয়ে দাঁড়িয়েছে। এবার কিন্তু আস্তে আস্তে গানের সংজ্ঞাটা বদলে যাচ্ছে। কিভাবে? আগে গানটা ছিল শুধুমাত্র কোনো রকম মিউজিক, যেটা আমাদের মনের মধ্যে শান্তি দেয়। তারপরে গানটা কি হলো? গানটাকে অস্ত্রের বিরুদ্ধে অস্ত্র হিসেবে আমরা ধরছি। যেমন বলেছিলাম যে অসির বিরুদ্ধে মসির, সেই রকমই এটা এখানে অস্ত্রের বিরুদ্ধে গান, এটা এক রকমের অস্ত্র বলতে পারি। এটা গানের বর্ম। তারপরে আবার কবি বললেন যে গানের বর্মটাকেও তোমরা খুলে দাও। গান কে? গান দাঁড়ালো ঋষি বালক। ঋষি বালক যে, সেই যেন গান হিসেবে দাঁড়ালো, গান হয়ে দাঁড়ালো। মানে গান হয়ে দাঁড়ালো, তার মানে অ্যাকচুয়ালি কি হচ্ছে? ঋষি বালক ইজ ইকুয়াল টু গান। তার মানে এতক্ষণ গানের যা সংজ্ঞা ছিল ঋষি বালক হচ্ছে সে। গান আর ঋষি বালক এখানে এসে মিলে গেল। এর পরের লাইনে কি বলছেন কবি? মাথায় গোঁজা ময়ূর পালক। ময়ূর পালক মাথায় গোঁজা মানে কি? কার কথা মনে আসছে? ময়ূর পালক মাথায় গোঁজা মানে কৃষ্ণের কথা না? অবশ্যই, কিন্তু কৃষ্ণই, কৃষ্ণের কথাই তো কবি বলছেন যে ময়ূর পালক কে মাথায় গোঁজে? কৃষ্ণ গোঁজে। তাহলে কবি দেখো কেমন সুন্দরভাবে নিয়ে এলেন যে গান দাঁড়ালো ঋষি বালক, গান হয়ে ঋষি বালক দাঁড়ালো। সেই ঋষি বালকটাকে মাথায় গোঁজা ময়ূর পালক, রাখাল বালক বলেননি কিন্তু কবি, তাই না? কিন্তু তোমাদের বইয়ে যে ছবিটা আছে সেটা কিছুটা রাখালের মতোই। এখানে একটা ফেটকি বাঁধা, মাথায় একটা ময়ূরের পালক গোঁজা, আর আদুর গায়ে মানে খালি গায়ে এরকম ভাবে দাঁড়িয়ে আছেন। একটা দেখে মনে হচ্ছে না যে কৃষ্ণই দাঁড়িয়ে আছে? সেই যে রাখাল বালক কৃষ্ণ, তাকেই কবি ঋষি বালক কেন বললেন? কারণ এবার আমাদের পালা দেবতার কাছে সমর্পণের। গান দাঁড়ালো ঋষি বালক, মাথায় গোঁজা ময়ূর পালক। তোমায় নিয়ে বেড়াবে গান, নদীতে দেশ গায়। তাহলে তোমায় নিয়ে বেড়াবে গান, এই যে গান, গান এখন কি পেয়ে গেছে? মনুষ্যত্ব পেয়ে গেছে, তাই না? গান এখন হয়ে গেছে একজন মানুষ কিংবা একজন দেবতা, যাই বলো না কেন। সে যে ঋষি বালক ইজ ইকুয়াল টু গান, ওই জন্যই লিখেছি। এবার বলছে তোমায় নিয়ে বেড়াবে গান, তোমাকে নিয়ে কি করবে? গানটা বেরিয়ে বেড়াবে, যেন তোমার সঙ্গী। যেমন যেমন ওই যে কৃষ্ণের, যখন আমরা এই বাচ্চাদের কার্টুনগুলো যেগুলো দেখি না, সেগুলো দেখবে যে এরকম কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে, কি সুন্দর বেশ সুদামা, এছাড়া আরো সব বন্ধু টন্ধুরা সবাই মিলে চলে এলো, কৃষ্ণা আজা ঘুমনে চলতে, সবাই মিলে ঘুরতে চলে গেল পু করে বাঁশি বাজাতে বাজাতে। এই যে ব্যাপারটা, প্রথমত দুটো জিনিস এখানে বোঝার আছে। এক নম্বর, কৃষ্ণের এই যে মধুর বাঁশির টান, যেটা মানে মনোমুগ্ধকর, মানে মানতেই হবে। সারাক্ষণ যে কোনো রকম ডিপ্রেশনে থাকো, বাড়িতে এসে একটা খালি ফ্লুট মিউজিক, ওই যে কৃষ্ণার যে এখন মিউজিকটা হয়, মানে হ্যাঁ ওটা কি কৃষ্ণ নিজে বাজিয়েছিল জানা নেই কোথা থেকে এসছে, কিন্তু বিষয়টা হচ্ছে যে কৃষ্ণের যেসব এই সিরিয়াল বলো বা কার্টুনস বলো, এগুলোতে কৃষ্ণ একটা মিউজিক দেয় সুন্দর, ওই ফ্লুট মিউজিকটা যদি তোমরা তোমার মানে শোনো একটা ঘর বন্ধ করে সুন্দর একটা মানে আবহের মধ্যে, মানে মানতে বাধ্য হবে যে তোমাদের মন মানসিকতা শান্ত হয়েছে, অবশ্যই হবে এটা। তো সেই রকমই ব্যাপার হচ্ছে যে যখনই কৃষ্ণ বলছে তোমায় নিয়ে বেড়াবে গান, নদীতে দেশ গায়, তাহলে এই যে বেড়াবে গান, গান ইটসেলফ একটা ঋষি বালক ইজ ইকুয়াল টু কৃষ্ণ আমরা বলতে পারি। তাহলে সে দেবতা যাই হোক না কেন, সেই ছেলেটি তোমাকে গান হিসেবে সে তোমাকে নিয়ে বেড়াবে। তার মানে এই যে ছোটদের আমরা বলি না যে ঈশ্বর লুকিয়ে আছে বাচ্চাদের মধ্যে, তাহলে ছোটদের মনের মধ্যে এই যে মানসিকতাটা, এই যে তাদের মধ্যেকার যে ভাবনাগুলো, সেগুলো অনেকটা স্বচ্ছ, মানে ওদের মনের মধ্যে ভোর প্যাঁচ, কারোর ক্ষতি করা, এই জিনিসগুলো থাকে না। সেই জন্যই
হয়তো কবি এই যে ঋষি বালককে ব্যবহার করলেন, বালক মানে তাদের মন শুদ্ধ। তাহলে এই যে সুন্দরভাবে শুদ্ধ একজন বালক, সে তোমাকে নিয়ে গান গেয়ে বেড়াবে নদীতে দেশ গায়ে, মানে এটা সুন্দর পরিবেশ, সুন্দর জিনিস। তার মানে দেখো, প্রথম থেকে যে মাথার মধ্যে হাতের মধ্যে অস্ত্র নিয়ে বসে থাকা, তারপর আমাদের একটা দাঙ্গার পরিস্থিতি, সেখান থেকে নিজেকে উদ্ধার করা, তারপর সে আগ্রাসী লোভী মানুষ, তার থেকে আবার কোকিলের গান, মানে একটা মাথা খারাপ করে দেওয়ার যে পরিস্থিতি থাকছিল, শেষ প্যারায় গিয়ে কিন্তু সমস্তটা শান্ত হয়ে গেল, হলো না? কবির 3টে প্যারার ভাগটাই কিন্তু ওইভাবে আছে। শেষ প্যারায় গিয়ে মন শান্ত হয়ে যাচ্ছে, যেখানে বলছে যে তোমরা এবার সবকিছু ত্যাগ করো, ফেলো এইসব জিনিস, তোমাকে নিয়ে এবার গান নদীতে দেশ গায়ে ঘুরে বেড়াবে। তার মানে ঈশ্বর তোমাদের সহায় হবেন। আর লাস্ট লাইনে কবি কি বলছেন? আবার অস্ত্র ফেলো, অস্ত্র রাখো গানের 2টি পায়ে। এটা আমি পুরো লাইনটাই লিখছি একটু। অস্ত্র ফেলো, এটা কিন্তু ফার্স্ট লাইনের মতো, প্রথমে ফেলো, তারপর অস্ত্র রাখো। কোথায় রাখবে? গানের 2টি পায়ে। এই যে পায়ে শব্দটা দিয়ে কবিতাটা শেষ হয়েছে, তারপরে কিন্তু 3টে ডট আছে, মানে এখানেই শেষ নয়, শেষ থেকে শুরু, এই যে ব্যাপারটা, মানে হয় না যে একটা সার্কেলের মধ্যে চলতেই থাকে, এই ব্যাপারটা যে প্রথম থেকে আমরা যেমন একটা যুদ্ধ সংঘর্ষের মধ্যে দিয়ে শুনলাম, চললাম, তারপরে এলো আমাদের মধ্যবর্তী সময়কাল, তারপর এলো যে শেষে সমর্পণের কাল। এটা কি একটা সময়ের মধ্যে শেষ হয়ে যাবে? দাঙ্গা কি শেষ হয়ে যায় না, আবারও চলবে কোনো না কোনো সময়। আর এই কবিতাটা না অ্যাকচুয়ালি বলতে পারো মানে যুগ যুগান্তর ধরে চলার মতো একটা কবিতা। কোনো না কোনো সময় মানুষের মধ্যে হিংস্রতা আসবে, আবারও দাঙ্গা আসবে, সেটা যে কোনো রকমই দাঙ্গা হোক না কেন। হতে পারে সেটা হিন্দু মুসলিম দাঙ্গা, হতে পারে সেটা আদার্স কোনো কিছুর দাঙ্গা, হতে পারে নিজেদের, এই যে এখনকার দিনে যেটা হচ্ছে মানে ভাইয়ে ভাইয়ে দাঙ্গা, একে অপরকে খুন করে দিচ্ছে, কিসের লোভে? স্বার্থের লোভে, অর্থের লোভে। তো এই যে ব্যাপারগুলো মানে এটা অনন্তকাল ধরে চলতেই থাকবে, তার সাথে এইরকম কবিতাগুলো মানুষের মানবতার জাগরণের জন্য চলতেই থাকবে, তাই তো? তাহলে কি কবিতাটা এইভাবে শেষ হলো যে তোমরা সম্পূর্ণরূপে সমর্পণ করে দাও কার কাছে? ঈশ্বরের কাছে বা শ্রীকৃষ্ণের কাছে, যাই বলি না কেন। তাহলে এই যে গানের 2টি পায়ে সমর্পণ, সেটা কবি এই যুদ্ধ হাঙ্গামার পরিবেশটাকে বন্ধ করার জন্য, শান্তি আনার জন্য বলছেন। তাহলে যেমনটি বললাম যে এটা অনন্তকাল ধরে চলবে, সেই জন্য কবিতার কোনো লাইনে কিন্তু দাঁড়ি নেই, সমস্ত কিছু কমা বা হাইফেন দিয়ে বোঝানো আছে প্রত্যেকটা লাইনে লাইনে, কিন্তু শেষে কন্টিনিউয়েশনের 3টে ডটও দেওয়া আছে, যে এটা কন্টিনিউ চলবে এই ব্যাপারটা। তো তাহলে আশা করি এই যে অস্ত্র ভার্সেস গান কেন এলো, আর এইখানের মধ্যে কবিতার মধ্যে মেন যে 3-4টে লাইন, যেমন ওই যে বললাম গানের বর্ম পড়া, দ্বিতীয়ত মাথার ওপর শকুন বা চিল, 3 আমার একমাত্র কোকিল যে সহস্র উপায়ে গান বাজছে, এই লাইন, আর কি এই যে যখন আদর গায়ে মানে অনাবৃত গায়েতে তুমি কার সঙ্গে বেড়াবে? গানের সঙ্গে নদীতে দেশ গায়ে ঘুরে বেড়াবে, আর তোমার অস্ত্রটা ফেলে দাও কার কাছে? গানের কাছে। আর এই গানকে সে হচ্ছে ঋষি বালক, যার মাথায় ময়ূর পালক গোঁজা, তার মানেই আমরা ধারণা করতে পারি কৃষ্ণ। আর দেখো এখানের মধ্যে আর একটা জিনিস বলার, যেখানে আমি কৃষ্ণের বাঁশির কথা তো বললাম, কবি কেন বাঁশির কথা বললেন না? কবি নিজে কেন বাঁশির উল্লেখ না করে কৃষ্ণ বা ঋষি বালককেই গান হিসেবে দাঁড় করালেন? বিষয়টা হচ্ছে, কারণ আমার অন্তত এই ধারণাটুকু এসছে এটা পড়ে, যে কৃষ্ণ সম্বন্ধে আমরা তো কম বেশি জানি, তোমরা যারা এখন মাধ্যমিকের পড়াশোনা করছো তোমরাও যথেষ্ট বড়, মানে কৃষ্ণ সম্বন্ধে এইটুকু আইডিয়া আছে যে হ্যাঁ কৃষ্ণ কে, সে যে বাঁশি বাজায়, তার যে সুন্দর মধুর টানেতে সবাই মুগ্ধ হয়, এত গোপিনীরা যে মুগ্ধ হয়ে তার কাছে ছুটে আসে, এই বিষয়গুলো মোটামুটি সবারই জানা আছে। তাহলে ব্যাপারটা হচ্ছে যে তাই জন্যই হয়তো কবি এখানে কৃষ্ণের বাঁশি বাজানোর প্রসঙ্গটা এড়িয়ে গেছেন, কৃষ্ণকেই গান হিসেবে দাঁড় করিয়েছেন। তাহলে আমরা মোটামুটি বিষয়টা বুঝে গেলাম যে কেন এটা কবি বলতে চেয়েছেন। তাহলে আশা করি এরপর কোনো রকম মানে কবিতা থেকে কোনো লাইন তুলে কোনো প্রশ্ন এলেও সেটা অসুবিধা হবে না, গুছিয়ে তোমরা লিখতে পারবে।
আর তার সাথে সাথে পুরো কবিতার বিষয়বস্তু তো বুঝেই গেলে, তাই তো? আজকের ক্লাসটা কেমন লাগলো আর নেক্সট কোন টপিকের ক্লাস নিয়ে আসবো তাড়াতাড়ি বলে দাও তোমরা, তাহলে সেই রকম একটা কিছু ক্লাস নিয়ে আসা যাবে। যদি টেক্সট শুনতে ভালো লাগে তাহলে নেক্সট আবারও একটা টেক্সট কিছু নিয়ে আসবো। আর যদি বলো যে না ম্যাম ব্যাকরণ তো সেই আমাদের গাদাই নম অবস্থা, ব্যাকরণে তো ঠিকঠাক হচ্ছে না, ব্যাকরণ ক্লাসই দিন, তাহলে ঠিক আছে ব্যাকরণের ক্লাসও নিয়ে আসবো। তোমাদের আর কি কি বাকি আছে? বাক্য আছে, বাচ্য আছে, তাহলে এই দুটো ক্লাসও একটু করিয়ে দেওয়া যাবে তোমাদের মাধ্যমিকের পরীক্ষার আগে। আর যারা নতুন টেনে উঠছে তাদের তো কোনো কথাই নেই, তারা তো প্রথম থেকে বলতে গেলে সমস্তটাই পেয়ে যাবে আশা করছি। আমি শেষ থেকে শুরু করলাম কারণ এই কবিতাটা আমার বেশ ভালো লাগে। তোমাদের অ্যাকচুয়ালি মাধ্যমিকের সিলেবাসের প্রত্যেকটা কবিতার মধ্যেই এইরকম ব্যাপার স্যাপার আছে, কেউ অবহেলিত, কেউ যুদ্ধ বিধ্বস্ত, মানে এইরকম বিষয় নিয়েই কবিতাগুলো। তো সেই জন্য আমি শেষ থেকে শুরু করলাম, দেখা যাক কতটা এগোনো যায়। তো আজকের মতো এইটুকুই, আশা করি তোমরা সমস্ত ক্লাসটা ভালো রকম এনজয় করেছো, বুঝতে পেরেছো। আজকের জন্য টাটা, নমস্কার, ভালো থেকো।